সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 15ই ফেব্রুয়ারি রবিবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: কংগ্রেস চায় অসমকে অনুপ্রবেশকারীদের হাতে তুলে দিতে। অসম সফরে এসে বিস্ফোরক অভিযোগে প্রধানমন্ত্রী মোদির। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আগামী 16ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে অসম বিধানসভার বাজেট অধিবেশন। শিলচরে ধলাই পুলিশের আবারও বড় সাফল্য। লরি থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার। আসন্ন বিধানসভা 2026-এর নির্বাচনের লক্ষ্যে বরাক উপত্যকার শিলচরে কাছাড় জেলা প্রশাসন ও কাছাড় জেলা আয়ুক্ত এবং নির্বাচন আধিকারিকের সংযুক্তিকরণ প্রক্রিয়া। প্রধানমন্ত্রীর অসম সফর উপলক্ষে অসমের গৌহাটির ভাস্কর বর্মা সেতুর উদ্বোধন। আগে কুয়ো নাকি পিছনে খাদ, মার্কিন বাণিজ্য নিয়ে মোদী সরকারকে তীব্র আক্রমণের রাহুল গান্ধীর। এবং বড় খবর, তারেক রহমানের শপথে উপস্থিত থাকার আমন্ত্রণ পেতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, কংগ্রেস চায় অসমকে অনুপ্রবেশকারীদের হাতে তুলে দিতে। অসম সফরে এসে বিস্ফোরক অভিযোগে প্রধানমন্ত্রী মোদির। অসমের মাটি থেকে কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শুনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসন্ন অসম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি কর্মীদের চাঙ্গা করতে গিয়ে তিনি দাবি করেন, কংগ্রেস ভারতকে একটি অখণ্ড রাষ্ট্র হিসাবে মানতেই অস্বীকার করে, যা মা ভারতীয়র সম্মান বুঝে না, তারা দেশের ভালো করতে পারে না বলে মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী অভিযোগ করেন, 10 বছর ক্ষমতার বাইরে থেকে কংগ্রেস আরও বিষাক্ত হয়ে উঠেছে। তারা এখন সেই সব শক্তির হাত ধরেছে যারা ভারতকে টুকরো টুকরো করতে চায়। পুলওয়ামা হামলার শহীদদের স্মরণ করে মোদি বলেন, কংগ্রেসের আমলে উত্তর পূর্বাঞ্চলে সব সময় ভয় আর নিরাপত্তাহীনতায় ভুগত, কিন্তু বর্তমান সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে, যা দেখে বিরোধীরা আজ কম্পমান। বিগত বছরগুলোতে অসম শান্তি ফেরানোর কৃতিত্ব দাবি করে প্রধানমন্ত্রী মোদি বলেন যে অসম এক সময় বোমা বিস্ফোরণে কাঁপত, আজ সেখানে শান্তি বিরাজ করেছে। উলফা থেকে শুরু করে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী এখন বন্দুক ছাড়া সংবিধানের পথে ফিরেছে। তিনি জানান, তার সরকার উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে এবং সীমান্ত এলাকায় রাস্তা ও টানেল তৈরির মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা আরও মজবুত করেছে। এদিন প্রধানমন্ত্রী অসমে 5,450 কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। ব্রহ্মপুত্র নদের রিভার ট্যুরিজম বৃদ্ধি ও কানেক্টিভিটি জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তার মতে আগামী 5 বছর অসমের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই রাজ্যে ফের ডাবল ইঞ্জিন সরকারের প্রয়োজনীয়তা রয়েছে। প্রধানমন্ত্রী স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, কংগ্রেস অসমের আসল পরিচয় মুছে ফেলে রাজ্যকে ফের অরাজকতার দিকে ঠেলে দিতে চায়, তাই প্রতিটি বুথে বিজেপিকে জয়ী করার আহ্বান জানান মোদি। অপরদিকে আগামী 16ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে অসম বিধানসভার বাজেট অধিবেশন। আসাম বিধানসভার বাজেট অধিবেশন আগামী 16ই ফেব্রুয়ারি থেকে আরম্ভ হবে। রাজ্যপালের ভাষণের মাধ্যমে আরম্ভ হওয়া এই বাজেট অধিবেশনে 19 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। অধিবেশনের দ্বিতীয় দিনে 2026-2027 বর্ষের অন্তর্বর্তী লেখানুদান বাজেট উত্থাপন করা হবে। আসন্ন বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে পূর্ণাঙ্গ বাজেটের পরিবর্তে অর্থমন্ত্রী অজন্তা নেগ লেখানুদান দাখিল করবেন। বাজেট অধিবেশনে পরবর্তী 3 অথবা 6 মাসে রাজ্যে চালানোর জন্য প্রয়োজনীয় অর্থ মঞ্জুর করা হবে। আগামী মে মাসে নতুন সরকার শপথ নেওয়ার পর পরবর্তী বাজেট দাখিল করা হবে।
17 ফেব্রুয়ারি লেখানুদান দাখিলের পর রাজ্যপালের ভাষণের ধন্যবাদসূচক প্রস্তাব সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হবে অধিবেশনে। অপরদিকে আসন্ন বিধানসভা 2026-এর নির্বাচনের লক্ষ্যে বরাক উপত্যকার শিলচর কাছাড় জেলা প্রশাসন ও কাছাড় জেলা আয়ুক্ত এবং নির্বাচন আধিকারিকের সংযুক্তিকরণ প্রক্রিয়া। কাছাড় জেলা প্রশাসনের জেলা আয়ুক্তের কার্যালয় ও জেলা নির্বাচন আধিকারিক কাছাড়ের নেতৃত্বে আসন্ন বিধানসভা নির্বাচনে 2026-এর জন্য সব প্রয়োজনীয় লজিস্টিক্যাল, কারিগরি ও কার্যকরী ব্যবস্থাপনা সুষ্ঠু, সফল ও দক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে একটি বিস্তৃত, স্বচ্ছ ও সময়সীমাবদ্ধ ক্রয় ও এমপ্যানেলমেন্ট ও পরিষেবা সংযুক্তিকরণ প্রক্রিয়া কার্যকর করেছে। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের নির্দেশ অনুসারে জেলা প্রশাসন নির্বাচন সংক্রান্ত কাজের জন্য নির্ধারিত হারের বৈধতা বৃদ্ধি এবং 1 বছরের জন্য এমপ্যানেলমেন্ট কাঠামোর ধারাবাহিকতা কার্যকর করেছে। এর ফলে সব অংশীদারদের জন্য ধারাবাহিকতা, স্থিতিশীলতা ও প্রক্রিয়াগত স্বচ্ছতা নিশ্চিত হয়েছে। এই সুসংগঠিত প্রস্তুতি উদ্যোগের অংশ হিসাবে সকল এমপ্যানেলভুক্ত সরবরাহকারীদের বিজ্ঞপ্তিতে নির্ধারিত জোন ভিত্তিক হারে আগামী 22 ফেব্রুয়ারির মধ্যে তাদের এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য জেলা নির্বাচন আধিকারিকের কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। অপরদিকে প্রধানমন্ত্রীর অসম সফর উপলক্ষে অসমের গৌহাটির ভাস্কর বর্মা সেতুর উদ্বোধন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অসম সফর উপলক্ষে গতকাল অসমের ব্রহ্মপুত্রের ওপর নির্মাণ করা গৌহাটি উত্তর গৌহাটি সংযোগকারী কুমার ভাস্কর বর্মা সেতু উদ্বোধন করেন। 3000 কোটি টাকা বেশি ব্যয়সাপেক্ষে নির্মাণ করা হবে এই সেতুটি। গৌহাটির সঙ্গে উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা সহ উত্তর গৌহাটিকে মহানগর হিসাবে গড়ে তোলার বিশেষ ভূমিকা পালন করবে। এই উপলক্ষে গতকাল লাচিতঘাটে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী মোদী গৌহাটিতে ভারতীয় ব্যবস্থাপনা প্রতিষ্ঠান IIML অস্থায়ী প্রাঙ্গণ উদ্বোধন করেন এবং কেন্দ্রীয় তহবিলের সাহায্যে ক্রয় করা 100টির বেশি বৈদ্যুতিক বাস অসম রাজ্য সরকারকে অর্পণ করেন। প্রধানমন্ত্রী আমিনগাঁওয়ের একটি হাইপার স্কেল তথ্য কেন্দ্র উদ্বোধন করেন। এরপর প্রধানমন্ত্রী খানাপাড়ায় বিজেপির দলীয় কর্মীদের একটি বৈঠকে অংশগ্রহণ করেন। এর পূর্বে দিনব্যাপী সফরসূচি নিয়ে আসামে আসা প্রধানমন্ত্রী শ্রী মোদী ডিব্রুগড় জেলার মরানে জাতীয় সড়কের উপর জরুরিকালীন অবস্থায় বিমান অবতরণ করার জন্য বিশেষভাবে গড়ে তোলা অবতরণ ক্ষেত্র উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর বিমান গতকাল সকালে এই অবতরণ ক্ষেত্রে অবতরণ করে প্রায় 100 কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ করা 4.2 কিলোমিটার দৈর্ঘ্যের এই অবতরণ ক্ষেত্রটি উত্তর পূর্বের প্রথম জরুরিকালীন বিমান অবতরণ ক্ষেত্র। যুদ্ধ অথবা যে কোনো জরুরিকালীন অবস্থায় পরম্পরাগত বিমানবন্দরগুলো অচল হয়ে পড়লে এই বিকল্প অবতরণ ক্ষেত্র সেনাবাহিনীর জন্য ফলপ্রসূ হবে। প্রধানমন্ত্রী সুখোই 30 রাফেল তেজস যুদ্ধ বিমান সহ হারকিউলিস এবং অ্যান্টনভ AN-32 পরিবহন বিমানের অবতরণ এবং উড়ান কৌশল প্রত্যক্ষ করেন। অপরদিকে আগে কুয়ো নাকি পিছনে খাদ, মার্কিন বাণিজ্য নিয়ে মোদী সরকারকে তীব্র আক্রমণে রাহুল গান্ধীর। ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী। শনিবার একটি ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, কেন্দ্রের ভুল নীতির কারণে দেশের তুলা চাষি এবং বস্ত্র রপ্তানিকারীরা আজ চরম সংকটের মুখে। 18% বনাম 0% শুল্কের হিসাব তুলে ধরে তিনি দাবি করেন, এই চুক্তি আসলে দেশের সাধারণ মানুষের সঙ্গে বড় প্রতারণা। রাহুল গান্ধীর দাবি, বাংলাদেশ আমেরিকার সঙ্গে এমন এক চুক্তি করেছে যেখানে তারা 0% শুল্কে বস্ত্র রপ্তানি করতে পারছে, বিনিময়ে তাদের আমেরিকা থেকে তুলো আমদানি করতে হচ্ছে। ভারতের ক্ষেত্রে বস্ত্র রপ্তানির উপর 18% শুল্ক চাপানো হয়েছে। রাহুল প্রশ্ন তুলেন, ভারত যদি এই শুল্ক ছাড় পেতে চায় তবে কি দেশের তুলা চাষিদের স্বার্থ বলি দিয়ে আমেরিকা থেকে তুলো আমদানি করতে হবে?
তার মতে এটি একটি মরণ ফাঁদ। আমেরিকা থেকে তুলো আনলে দেশি চাষিরা শেষ হয়ে যাবে, আর না আনলে আসাম প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে বস্ত্রশিল্প ধ্বংস হবে। বস্ত্রশিল্প এবং তুলো চাষ ভারতের কোটি কোটি মানুষের জীবন জীবিকার মেরুদণ্ড। রাহুল গান্ধীর অভিযোগে সরকার এই চুক্তির আসল সত্য দেশবাসীর কাছ থেকে আড়াল করেছে। দূরদর্শী চিন্তার অভাব এবং আত্মসমর্পণকারী নীতির ফলে লক্ষ লক্ষ পরিবার অর্থনৈতিক সংকটের মুখে পড়বে বলে তিনি সতর্ক করেছেন। মোদী সরকারকে কটাক্ষ করে রাহুল গান্ধী বলেন, যেখানে একটি দায়িত্বশীল সরকারের উচিত ছিল চাষি ও রপ্তানিকারক উভয়ের স্বার্থ রক্ষা করা, সেখানে বর্তমান সরকারের দুই পক্ষকেই বিপদের মুখে ঠেলে দিয়েছে। এবং আজকের শেষ খবরটি, বাংলাদেশের তারেক রহমানের শপথে উপস্থিত থাকার আমন্ত্রণ পেতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2026 সালের ফেব্রুয়ারির নির্বাচনে নিরঙ্কুশে জয়লাভের পরে তারেক রহমান বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন। এই ঐতিহাসিক সময়ে বিএনপি ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নতুন সূচনার ইঙ্গিত দিয়েছে। সূত্রের খবরে দলটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তারেকের শপথে আমন্ত্রণ জানাতে পারে। বিএনপি সকল আঞ্চলিক রাষ্ট্রপ্রধানকেও আমন্ত্রণ জানাতে পারে। পিটিআইয়ের সঙ্গে কথা বলতে গিয়ে তারেক রহমানের বিদেশ বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির স্পষ্ট করে বলেছেন যে উভয় দেশই তাদের পুরনো ধারণা পরিবর্তন করার সময় এসেছে। তিনি বলেন, ভারতকে বুঝতে হবে যে আজকের বাংলাদেশে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ আর নেই। বিএনপি ভারতকে শেখ হাসিনার মতো সন্ত্রাসবাদীদের আশ্রয় না দেওয়ার জন্য আবেদন করেছে, যারা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। হুমায়ুন কবিরের মতো ভারত যদি প্রতিবেশী প্রথম নীতির অধীনে বাংলাদেশের সঙ্গে সম্মানের আচরণ করে, তাহলে উভয় দেশই উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছাতে পারে। নির্বাচনের ফলাফলের ঘোষণার পরপরই 13 ফেব্রুয়ারি তারেক রহমানের সঙ্গে ফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জয়ের জন্য তাকে অভিনন্দন জানান মোদী। মোদী ও তারেক রহমানের কথোপকথনটি ছিল আন্তরিক, যেখানে প্রধানমন্ত্রী মোদী একটি গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পূর্ণ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী মোদী তারেক রহমানকে তার সুবিধামতো ভারত সফরের আমন্ত্রণও জানান।